নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব বসুর লেখা গল্প জয় জয়ন্তী। যতক্ষণ লিখছিলে ততক্ষণ তুমি আমাকে ভাবছিলে, ততক্ষণ তুমি আমার ছিলে। চিঠি, চিঠির মতো কি আর কিছু? এমন একান্ত নিবিড় অবিরল, যাকে লিখছি সে ছাড়া আর কেউ নেই, আর কিছু নেই। হোক সে ৮ ঘন্টা, ১০ মিনিট, ২ মিনিট। চিঠি অভিসারিকা, চিঠি অবগুণ্ঠিতা প্রেমিকা, রহস্যময়ী কিন্তু ছলনাহীন। ঘোমটা যেই সরিয়ে দিলাম, সর্বস্ব সমর্পণ করল। চুপে চুপে বলা, কানে কানে শোনা, জীবনে হয় আর কবার। কিন্তু চিঠি যখনই আসে, আসে চুপে চুপে। যখনই বলে, গুনগুন করে কানে কানে। চিঠি চুম্বনের মতো অন্তর, কিন্তু চুম্বন দীর্ঘতম চুম্বন, তাও শেষ হয়। একই চুম্বন দুবার ধরা দেয় না, চিঠি থাকে। তাকে ফিরে পড়া যায়, ফিরে পাওয়া যায়। সে হারায় না, সে ফুরোয় না। সুমিত্রা থামল। ধোঁয়া রঙের কাগজের ওপর কুচকুচে কালো কালিতে তার ঢেউ ঢেউ অক্ষরগুলো দেখাচ্ছে যেন মেঘের গায়ে গায়ে উড়ে চলা কয়েকটা কাক। পাতার পর পাতা লিখে যেতে পারে সে। এত কথা তার মনে, খামটা ফুলে উঠবে ৯ মাসের অন্তঃসত্ত্বার মতো। অন্তঃসত্ত্বা, তার সত্তা, তার সত্তাসার সে নিংড়ে নিংড়ে বের করে দিচ্ছে ওই কাগজে। খামে ভরে পাঠাচ্ছে। কাকে? তন্দ্রাকে। কিন্তু তন্দ্রা তো তাকে কোনো চিঠি লেখেনি। লিখলেও এমন কিছু লিখত না যার উত্তরে ওরকম লেখা যায়। চিঠি লেখার সময় কোথায় তন্দ্রার? তার চারিদিকে কত লোক, তার দিনে রাত্রে কত উৎসব, তার ঘণ্টা মিনিটে বেঁচে থাকার কত অফুরন্ত ফেনিলতা। যদি কখনো কাউকে কিছু লিখতেই হয়, সে তা লিখবে। বাংলায় না, ইংরাজিতে। তাও টমাস ব্রাউন কি পেইটার কি ইটসের ইংরাজিতে নয়। ছুচুলো ঝাঁঝালো কাটা ছাটা কটকটে বকুনিতে। তার উত্তরে কি লিখতে পারত সৌমিত্র? কিছুই না। ও ভাষা সে জানে না। ও ভাষায় যারা বলে চলে তাদেরও চেনে না। কিন্তু যদি লিখত, তন্দ্রার যে চিঠি তাকে লেখা উচিত, যদি সে তা লিখত, তার উত্তর হতো এই। নিজের লেখাটি আর একবার পড়ল সৌমিত্র। খামে ভরে রেখে দিল টেবিলের বড় দেরাজটার অন্ধকার গহ্বরে। শেষ হলো না এখন। এই চিঠির কি শেষ আছে? আবার আরও একদিন। না, ও চিঠি আর নয়, অন্য কোনো। চেয়ার ছেড়ে উঠে জানলার ধারে দাঁড়ালো। এপ্রিলের লম্বা বিকালটি অ্যালুমিনিয়ামের পাতের মতো পড়ে আছে। আজ সন্ধ্যায় তার যাবার কথা। যাবে, আবার দেখবে তাকে। দেখা হয়েছে বার কয়েক মাত্র। ইচ্ছে করে দেখতে, ভালো লাগে দেখা হলে। দেহ আছে, দৃষ্টি আছে, শ্রুতি, স্পর্শ, ঘ্রাণ, এরা আছে বলেই এত ভালো লাগে বাঁচতে। কিন্তু এরাই তো শত্রু। জানলা থেকে সরতেই উল্টো দিকের মস্ত আয়নায় তার ছায়া পড়ল। ঢিলে পাঞ্জাবি পরা চিপচিপে একটি যুবক, ম্লান গায়ের রং, এলোমেলো চুল, একেবারে কবি। কিন্তু কবি তো রীতিমতোই ভালো কবি। হুজুগের কবি নয়, যুগের কবিও নয়, নিছক কবি। 18 শতকে যেমন ব্লেক, ভিক্টোরিয়ার আমলে হপকিন্স, দুটো বই অবশ্য সে ছাপিয়েছে। না ছাপালেও চলত। কেউ পড়ে না, কেউ নাম করে না। কিন্তু তাতে কি? আয়নার মূর্তিটি আস্তে আস্তে মেঝে পার হয়ে দাঁড়ালো এসে তার মুখোমুখি। ওপারের ঘরটি মায়াবী। সেখানে ধুলো সুন্দর, ভাঙাচোরা সুন্দর, তার টেবিলের অসম্ভব বিশৃঙ্খলাও সুন্দর।
চিরন্তন এই মায়া শুধু একটিমাত্র কাজ বুকে দিয়ে ঠেকিয়ে রেখেছে কৃতদাস জীবনকে, সময়ের কৃতদাস, পরিবর্তনের, মৃত্যুর। একটু হেসে সৌমিত্র নমস্কার করল হাত তুলে। এখনই দেখা হবে তার সঙ্গে। ড্রয়িং রুমের মেজ পার হয়ে দরজার কাছে এসে দাঁড়াবে তার অভ্যর্থনা। ও, ইউ হ্যাভ কাম। যেন কত খুশি। কিন্তু এরকম ওরা সকলেই বলে। কেমন আছেন আপনি? আপনি কেমন? আয়নায় চোখ দুটো একটু বিষণ্ণ, হাসিতে পাণ্ডুরতা। কেন যে ওরকম বেঁকিয়ে বেঁকিয়ে বাংলা বলে? মায়াবী ঘরের পর্দা সরিয়ে চায়ের ট্রে হাতে মহেশ ঢুকল। সুমিত্র সরে এলো তাড়াতাড়ি। কি ভাবল মহেশ? বাবু নিজের রূপ দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা যতই দেখি, কিছুতেই জানব না অন্যের চোখে কেমন দেখায় আমাকে। কিছুতেই না। চায়ের কাছে বসে সে ইংরেজি কবিতার নতুন একটি অ্যান্থোলজি খুলল। ইংল্যান্ড তোমার হলো কি? আর কি কবি জন্মাবে না? উই আর দ্য লাস্ট রোম্যান্টিক্স। ইটসের দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস না গর্বিত উদ্দীপ্ত ঘোষণা? সত্যিই কি শেষ? না আবার আসবে, আবার কবি হবে, কবিতা হবে? তার কোনো আভাস দেখা যাচ্ছে কি না সেইটে তন্দ্রার কাছে তার জানবার ইচ্ছে ছিল। মাত্র কয়েক মাস আগে তন্দ্রা ফিরেছে ইংল্যান্ড থেকে বিবিসির নবিশি শেষ করে। কিন্তু যুদ্ধের গল্প ছাড়া আর কিছু শোনেনি এখনো তার মুখে। কিরকম বোমা ঠেকানোর ব্যবস্থা, কিরকম খাওয়ার কষ্ট, রাত্রে কি অন্ধকার। সে কি জানে না সে কোথায় গিয়েছিল, কাদের দেশে? শেক্সপিয়ার, ব্লেক, শেলির দেশে। বিশ্ব জয় করেছে যে দেশের বাণী। অতকালের শত্রু আয়ারল্যান্ড, অথচ আজ পর্যন্ত পৃথিবীর হাওয়ায় হাওয়ায় তারই নাম ছড়িয়ে দিচ্ছে ইটসের তন্ময়তা, বার্নার্সর মুখরতা। আর ভারতবর্ষ, কি তিক্ত আমাদের ভাগ্য, কি তীব্র আমাদের দুঃখ তার হাতে। তবু তবু ইংল্যান্ড। সুমিত্র চায়ের পেয়ালা মুখে তুলল। তোমাকে না পেলে আমি কেমন করে থাকতাম? আজ কথাটা তুলবে। রঙের মুখোশ টেলে অমন মুখশ্রী যার, অত ভঙ্গিমা শিখেও যার তাকানো অত সহজ, সে কি বুঝবে না তার কথা? যদি নাই বুঝবে, তাহলে এই মেয়েকে কেন ভালো লাগলো তার? এত ভালো লাগলো যে আলাপ হবার পর থেকেই সব সময় তার কথাই ভাবছে, তার সঙ্গেই আছে। কি রঙের শাড়ি সে পরবে আজ? রাত্রির রং, তৃতীয়ার চাঁদ ডুবে যাবার পর চৈত্রের আকাশের রং। আর মেঘের রঙের জামা, একটু আগে যেখানে চাঁদ ছিল সেখানকার ফোলা ফোলা সাদা সাদা নরম মেঘ। মুক্তোর মালা পরবে কি গলায়? মৃদু ম্লান বিষণ্ণ মুক্ত। গলা জড়িয়ে ধরে লুটিয়ে পড়বে স্তন চূড়ায়। কখনো পড়তে দেখেনি, কিন্তু কবারই বা দেখেছে। নিয়ে যাবে মুক্তোর মালা কিনে, মানাবে ভালো কালো চুলের তলায়, আলো করা গলায়, রাত রঙের শাড়ির মেঘ রঙের পাটটিতে। আজ এটা নেবে বলেই তো চিরাচরিত কবি প্রথা সে লঙ্ঘন করেছে, দারিদ্র্যের সঙ্গে সংস্রব রাখেনি। আজ সন্ধ্যায় কোনো একটি বন্দিনী মুক্তমালাকে সে উদ্ধার করবে বলেই তার বাবা নদীতে সাঁকো বেঁধেছেন। নদীকে নিয়ে গেছেন খাল কেটে দূরে দূরে, পাহাড় ভেঙে পেতেছেন রেল লাইন। গিয়ে দেখল তন্দ্রার শাড়িটি টিয়ে রঙের সবুজ, আর টিয়ে রঙের হলদে তার জামা, আর তার গলা আঁকড়ে আছে রক্ত লাল প্রবাল। চমক লাগলো তার। এ মেয়ে তো সে নয় যাকে সে ভেবেছিল, যার কাছে সে এসেছে। টুকটুকে দুটো ঠোঁট, ঝকঝকে দাঁত, এক ঝলক হাসির উপহার। কিন্তু এরকম তো কথা ছিল না। ম্লান হাসবে সে, কালো চোখে তার আবেশ, কালো চুলে রাত্রির নিবিড়তা। অস্বস্তি হলো সুমিত্রর। যেন তার এখানে আসবার কথা ছিল না, যেন সে ভুল করেছে। আরও অনেকে ছিলেন সেখানে। রেডিওর কয়েকটি যুবক, তন্দ্রার মা বাবার 2-4 জন বন্ধু, মার্কিন সৈনিক, সাহিত্যিক গোছের ভ্রাম্যমান ইংরেজ, দিলখোলা পার্টি, খিলখোলা ব্যবহার,
যে যেখানে খুশি বসছে, যা খুশি খাচ্ছে কিংবা খাচ্ছে না। 2-3 জনের ভাগ হয়ে হয়ে গল্প। বসবার আসনের কতবার যে অদল বদল হলো, কিন্তু সুমিত্র ঘরে ঢুকে যেখানে বসেছিল সেখানেই বসে রইল স্থির হয়ে। অনেকেই কাছে এসে আলাপ জুড়ল, জমল না কারোর সঙ্গেই। হঠাৎ তন্দ্রা এসে বসে পড়ল তার পায়ের কাছে, কার্পেটের ওপর। সুমিত্র উঠে দাঁড়াল। উঠলেন যে? আপনি বসুন। না না, আমি এখানেই বসছি। তন্দ্রা শোভার গায়ে হেলান দিল। আপনি বসুন, বসুন না। দাঁড়িয়ে বেশ আছি আমি। তন্দ্রা একটু হেসে বলল, আপনার কি অসুবিধা হবে আমি এখানে বসলে? সুমিত্র বলল, হ্যাঁ হবে। তন্দ্রা চোখ তুলল। কেন? পায়ের কাছে ভদ্রমহিলা নিয়ে বসে অভ্যাস নেই আমার। কথাটা শুনে তন্দ্রা ইংরাজিতে হেসে উঠল। হঠাৎ হাসি থামিয়ে বললে, তাহলে আমি উঠে বসি, আপনি বসুন এখানে। ভদ্রমহিলার পায়ের কাছে বসে অভ্যাস আছে আশা করি? না, তাও নেই। তাহলে? তন্দ্রা যেন চিন্তিত হয়েই পড়ল বসবার ব্যবস্থা নিয়ে। তাহলে তন্দ্রা দেবী, অনুমতি করুন, বিদায় হই। এখনই? আমার তো মনে হচ্ছে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ। লাল প্রবালের আলোর ঢেউ তুলে তন্দ্রা উঠে দাঁড়াল। লম্বা মেয়েটি, সুমিত্রর কান পর্যন্ত তার মাথা। কাছে দাঁড়িয়ে বলল, চুপ করেই তো বসেছিলেন এতক্ষণ। সময় হোক, কথা বলবো। মুহূর্তের জন্য তন্দ্রার চোখ নিচু হল। মৃদুস্বরে বলল, আবার কবে আসবেন? আসব। কবে বলুন? আপনি বলুন। কাল আসবেন? ঠিক বোঝা গেল না কথাটা জিজ্ঞাসা না অনুরোধ না আদেশ। কাল আসবেন, কাল আসবেন। কানে কানে তার গান করে গেল রাতের হাওয়া, পথের হাওয়া, পাতায় পাতায় ঢেউ তুলে। সুমিত্র বসেছে খোলা ট্যাক্সিতে মাথা এলিয়ে। মাথার উপর গাছগুলো হাত নেড়ে নেড়ে চলে যাচ্ছে। তারার ঝাঁক ছুটেছে আকাশে। এক্ষুনি আবার ফিরে যেতে ইচ্ছে করছে তার কাছে, কিন্তু সে যে কাছে নেই, সেটা যেন ভালো লাগছে আবার। কি যন্ত্রণা কোনো মানুষকে তার কাছে চাইবার, কি যন্ত্রণা। সব সময় তাকে চাই, সর্বস্ব তার চাই, কিন্তু দেহবন্দী মানুষ কি দিতে পারে, কতটুকু দিতে পারে? ট্যাক্সি ভাড়া বের করতে গিয়ে হাত ঠেকল একটা নরম জিনিসে। এতক্ষণে মনে পড়ল, পকেটে করে নিয়ে গিয়েছিল পাতায় ঘেরা চাপার কলি একটা। এবছরের প্রথম চাপা দেওয়া হলো না। মুক্তোর মালা কেমন করে দেবে? অল্প আলাপ, কোনো উপলক্ষও নেই। একটা ফুল নিয়ে হাতে দিলে দোষ হতো না। পৃথিবীর লোকের চোখে উপহারের মূল্য তো টাকার টিকিটেরই অনুপাতে। ঘরে এসে পকেট থেকে বার করে দেখল গ্রীষ্মের ফুল চাপা, কঠিন, সহিষ্ণু। অতক্ষণ অন্ধকূপে বাস করেও মলিন হয়নি। বেরিয়ে এসেই তীব্র মধুর নিঃশ্বাস ফেলল সুমিত্রর মুখের উপর। না, তার কাছেই পাঠিয়ে দিই তোমাকে। সুমিত্র দেরাজ খুলে ফুলটা রেখে দিল ছাই রঙের মোটা খামের মধ্যে, তার অসমাপ্ত চিঠির বুকের কাছে। হ্যালো, আপনি সুমিত্র? আমি সুমিত্র। আপনি? তন্দ্রা? আমি তন্দ্রা। কাল যে এলেন না? চুপ। কেন এলেন না? ভুলে গিয়েছিলেন? না। তবে? সুমিত্র ভেবে পেল না কি জবাব দেবে। কবিতা লিখছিল, ভালো লাগছিল না কথা বলতে। ইচ্ছে করেই যায়নি, কেননা দেখা হওয়াটা বড় সংকীর্ণ, বড় পরাধীন। কিন্তু এ কথা কি বলা যায়? হ্যালো, কিছু বলছেন না? যাব আরেকদিন। একটু উৎসাহ নেই আপনার কথায়। কি করছেন? গলা খুব নিচু। কি বললেন? কি করছেন এখন? কি করছি? বেরুচ্ছি এক্ষুনি। আপিস আছে তো? আপিস কেন? বাহ, আমি রেডিওতে কাজ করি জানেন না?
সে কথাই তো জিজ্ঞাসা করছি, কেন করেন? কেন মানে? আপনার কি জীবিকার অভাব? কাজ করবার ওই বুঝি একমাত্র কারণ? কাজ মানে যদি চাকরি হয় তাহলে তাই। আমার এমনিতে বেশ লাগে, সময় তো কেটে যায়। সময় কাটবার উচ্ছে ভালো কোনো উপায় জানা নেই আপনার? বলুন না দু একটা। চুপ করে বসে বসে সুন্দর হতে দোষ কি? কি বললেন? বসে বসে শুধু সুন্দর হব? ও মাই! তন্দ্রার হাসি শেষ হবার আগেই সুমিত্র টেলিফোন রেখে দিল। দেখতে পেল তন্দ্রা তত্তর করে নামছে সিঁড়ি দিয়ে, পরনে স্ল্যাক্স, গায়ে একটা অর্ধেক বুক খোলা শার্ট। আর সে ভাবছিল তন্দ্রা বসে আছে স্নানের পরে পাতলা সাদা একটি মিলের শাড়ি পরে দক্ষিণের বারান্দায়, লুটন স্ট্রিটের সারি সারি গাছের দিকে তাকিয়ে। তন্দ্রা বাসা নিয়েছে তার দিনে, তার রাত্রে, তার হৃৎস্পন্দনে, তার ছন্দবন্ধনে। সেই তন্দ্রাকে কেমন করে বাইরে দেখবে সে? যে কবিতা এখন সে লিখছে তাতে ভালোবাসার কথা কিছু নেই, কিন্তু এও তো তন্দ্রার। এই কালো কালো অক্ষরগুলি তো সেই পথই এঁকে দিচ্ছে, যে পথে পাওয়া যাবে তার সঙ্গ, অন্তরঙ্গতা অন্তহীন। এর মধ্যে হঠাৎ টেলিফোন করে তন্দ্রা জানিয়ে দিয়ে গেল তার রক্ত মাংসের সীমা। বাধা পড়ল প্রেমিক প্রেমিকার মিলনে। তন্দ্রাই তন্দ্রার শত্রু। চুপচে এমনি। আশ্চর্য আপনার নিঃশব্দ থাকার ক্ষমতা, তাই নাকি? এতক্ষণ না হয় ভিড় ছিল, কিন্তু এখনো আছে ভিড়। সুমিত্র চোখ তুলল দরজার দিকে। তার দৃষ্টি অনুসরণ করে তন্দ্রা বলে উঠল, কি নীলোৎপল? রুমালটা বোধহয় ফেলে গেছি। ঘরের মধ্যে এগিয়ে এলো নীলোৎপল। পা থেকে গলা পর্যন্ত বিলকুল বিলেতি তার সাজ। লন্ডনে থাকতে আলাপ, ফিরেছে তন্দ্রার সঙ্গে এক জাহাজে। আফ্রিকা ঘুরে আসতে এত সময় লাগলো যে বন্ধুত্ব হতেই হলো। কুশন উল্টে পাল্টে রুমাল বেরোল না। রুমালে বাঁধা কিছু ছিল কি? মৃদুস্বরে বলল সুমিত্র। বাঁধা রুমালে? যদি কেউ তাকে বলতো যে তার নেকটাইয়ের ঘেরো নিখুঁত হয়নি, তাহলেও এত অবাক নীলোৎপল হতো না। হ্যাঁ ছিল। ছিল? আপনি জানেন? এই পাংশু নির্জীব কবির মুখে এ কথা শুনে নীলোৎপল অত্যন্ত কৌতুক অনুভব করল। বলুন তো কি? আপনার হৃদয়। তন্দ্রা হাতে তালি দিয়ে হেসে উঠল। সত্যি? সত্যি নীলোৎপল? নীলোৎপলের হাসির সুরেই জবাব দিল, বেশ তো, তাহলে তো ভালোই। এখানে যাই হারায় তাই ফিরে আসে দ্বিগুণ হয়। তন্দ্রা তক্ষুনি বলল, তোমাকে বাবা রুমাল দুখানা এনে দেব কি? নীলোৎপলের চঞ্চল চোখ দুটো মুহূর্তের জন্য স্থির হল তন্দ্রার মুখের ওপর। তারপরই মনোহর একটু হেসে, ডোন্ট ট্রাবল, চলি বলেই বেরিয়ে গেল মাথা উঁচু করে লম্বা পা ফেলে। সুমিত্র বলল, খুব জীবন্ত ছেলেটি। ছেলেটি? ও কি আপনার ছোট? তাই তো লাগে আমার, অনেককেই লাগে। সত্যি কথা এই যে কাউকেই আপনার ভালো লাগে না। হ্যাঁ, সুমিত্র আস্তে আস্তে বলল, আমাকে একটু সাবধানেই থাকতে হয় ও বিষয়ে। আমার ভালো লাগাটা বড় তীব্র। তীব্র? তীব্র এই ভালো লাগা। মানুষকে ভালোবেসে অভ্যাস নেই আমার। আমি ভালোবাসি ঘাস, আকাশ, রোদ্দুর, ছবি, গান, কবিতা। যেমন করে একটি কবিতাকে ভালোবাসি, তেমনি করে ভালোবাসতে চাই তোমাকে। তুমি জানো না, তাই বারবার তা ব্যর্থ করে দাও। ব্যর্থ না করে উপায় নেই তোমার। তুমি কি তোমার দেহ থেকে বেরিয়ে আসতে পারো? তুমি কি একটি কবিতা হতে পারো তন্দ্রা? থেমে থেমে ভেবে ভেবে একটু একটু করে সুমিত্র লিখতে লাগল। কাগজের বিস্তীর্ণ ক্ষেত্রে কলমের তীক্ষ্ণ ফলা দিয়ে অবিশ্রাম কর্ষণ। এই তো তার কাজ, তার জীবন, এই তো তার বাঁচা। বাঁচা বলতে আর যা কিছু বোঝায় সবই তো এক অলক্ষ্য, অলঙ্ঘ শক্তির দাসত্ব। বাধ্য আমার খেতে, বাধ্য আমার খাদ্যের
ত্যায্য অংশকে দেহের অভ্যন্তর থেকে নিঃশ্বাসিত করে দিতে, বাধ্য জন্মাতে, জন্ম দিতে, মরতে। বর্বর বিশৃঙ্খল ঘটনা আমাদের প্রভু, কাল আমাদের শৃঙ্খল। বেঁচে থাকতে খুব যখন ভালো লাগছে, তখনও সেই বেঁচে থাকাকেই আমরা ক্ষয় করে যাচ্ছি তিলে তিলে, পলে পলে। আর বাঁচতে যখন ভালো লাগে না, তবু মুক্তি নেই, মুহূর্তের বিরতি নেই। কি ভীষণ, কি অসহ্য ভীষণ সেই ভার। প্রাণপণে বুকে আঁকড়ে আছি যে জীবনকে, সেই ধ্বংস করছে আমাদের। বাঁচি বলেই চিরকাল বাঁচতে পারি না আমরা। তখনই শুধু মুক্তি, যখন আমি লিখি। এখানে আমি স্বাধীন। কাগজ কলমের এই ক্লান্তিহীন সংগ্রামে আমরাই প্রভুত্ব। সব এখানে আমরা কথা মেনে চলি। আমি ইচ্ছা করি বলে সব এখানে ছন্দের অনুগত, সৌন্দর্যের অনুগামী। তোমাকেও। কলম তুলে নিয়ে সুমিত্র লিখতে লাগল। তোমাকেও এখানে আমি চাই তন্দ্রা। তুমি যে দেহরূপে আবদ্ধ, সে তো সাময়িক। যে তুমি আমার মনের মধ্যে বিকীর্ণ, সেই তুমি চিরন্তন। সেই জন্য তন্দ্রা, সেই জন্য তোমার সঙ্গে আমার আর দেখাশোনা হওয়া অনর্থক। শুধু অনর্থক নয়, আমার পক্ষে কষ্টকর। আমার হাতে তুমি কবিতা হয়ে উঠেছ। তুমি কি ভেবেছ আমি তা নষ্ট হতে দেব? না তন্দ্রা, আর কখনোই আমি তোমার সঙ্গে দেখা করব না। চিঠিখানা শেষ করে খামে ভরে সুমিত্র রেখে দিল দেরাজের অন্ধকারে অন্যগুলির পাশে। এই নিয়ে 12খানা লেখা হলো। কেন তুমি বারবার আমাকে ডেকে পাঠাও? তুমি কি রাগ করো সেজন্য? ভালো লাগে না আমার। কি চাও, কি চাও তুমি আমার কাছে? কি চাই তা বলা কি সহজ? শোনো তন্দ্রা, তুমি ভুল করছো। না না, ও কথা বলো না। ভুল আমি করিনি। আমি ছেলে মানুষ নই। অনেক দেখেছি, অনেকের সঙ্গে মিশেছি সুমিত্র। অমন করে ডেকো না তুমি আমাকে। কেন? আমি বারণ করছি। তুমি আমাকে বারণ করবার কে? মনে হচ্ছে এতদিন সময় হয়েছে তোমার সঙ্গে কথা বলবার। বলো, সইতে পারবে? আমি কি ভয় করি ভেবেছ? আমি যা চাই তুমি তা কি দিতে পারো? পারি না? কি দিতে পারো শুনি? কি না পারি? সব সব। তাতে কি মিটবে এই তৃষ্ণা? দিনরাত্রির প্রতিটা মুহূর্তে, হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে আমি তোমাকে চাই। এ চাওয়া কেমন তা কি তুমি জানো? যদি না জানতাম তবে তো বাঁচতাম না। তুমি জানো না, তুমি জানো না। নিঃশব্দে ঘরে ঢুকে তন্দ্রা তার পাশে দাঁড়িয়ে বললে, খুব চিন্তিত? চমকে কেঁপে উঠল সুমিত্র। একটু বেশিই চমকালো। নিঃশব্দে তাকিয়ে রইল তন্দ্রার দিকে, যেন বিশ্বাস হচ্ছে না। তন্দ্রা বসে বলল, কি ভাবছিলেন? কিছু না। সে কে? ক্ষীণ হাসল সৌমিত্র। অমন আত্মহারা হয়ে যার কথা ভাবছিলেন, সেই মানুষটা কে শুনি না? না, কেউ না। সৌমিত্র গম্ভীর। ঠিক বললেন না, কিন্তু আমার কাছে ঠিক কথা বলবেনই বা কেন? কিছু না বলে সৌমিত্র চোখ তুলে তাকালো। তন্দ্রা একটু নড়ে চড়ে হঠাৎ হেসে ফেলে বলল, কি? এক এক সময় আমার মনে হয় আপনি আপনি নন, অন্য কেউ। আমি তো সেই অন্য কেউ নই। তন্দ্রা হাসতে হাসতেই জবাব দিল, তাহলে কি আর আমার বাড়িতে আমার কাছে এসে আমাকে দেখে অমন চমকাতেন? সৌমিত্র চুপ। এর আগেও যেদিন চাঁদের আলোয় ব্যারাকপুর গেলাম আমরা, আপনি পালিয়ে গেলেন। কেন আপনি এরকম করেন? সত্যি, কেন আমি এরকম? গেলে ভালোই লাগতো আপনার। ব্ল্যাকআউটে জ্যোৎস্না খুব খোলে। যতটা ভালো ভাবি ততটা ভালো কিছুই কি হয়ে ওঠে? ওরকম ভাবলে আর বেঁচে থাকা কেন? তাই তো। একটু পরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে সৌমিত্র বলল, মেঘ করেছে, কালবৈশাখী উঠল। রাস্তার ডালপালার আকুলতা
মৃদু মর্মরে পৌঁছল তেতলার ফ্ল্যাটের ড্রয়িং রুমে। তন্দ্রা গুনগুন করে বলে উঠল, যদিও আপনি দুবার দুঃখ দিয়েছেন, তবু আবারও বলি, সামনে শনিবার চেকদের উৎসবে যাবেন? ওসব আমার ভালো লাগে না তন্দ্রা দেবী, কিন্তু আপনি না গেলে আমার যে ভালো লাগে না, সে কথা একবার ভাববেন। সৌমিত্রর মুখ পাথরের মতো হয়ে গেল। তন্দ্রা আবার বলল, কিছুই কি ভালো লাগে না আপনার? কিছুই না, কাউকেই না? কত আর চুপ করে থাকবেন? কিছু বলুন, কিছু বলুন। হঠাৎ উঠে দাঁড়ালো সৌমিত্র। এত হঠাৎ যে তার চুল কপালে পড়ে নেচে উঠল। সঙ্গে সঙ্গে তন্দ্রাও উঠে এলো, দাঁড়ালো কাছে, খুব কাছে, মুখোমুখি। চোখের দিকে তাকিয়ে ডাকল, সৌমিত্র। কেঁপে উঠল সৌমিত্রর ঠোঁটের প্রান্ত। বলো এবার, ভালো লাগে না? স্তব্ধ হয়ে রইল সৌমিত্র দুটো কালো চোখের মধ্যে তাকিয়ে। তারপর সরে এসে আসতে বলল, আমি যাই। না, না। কিন্তু তন্দ্রা বাধা দিতে পারল না। নেমে গেল সৌমিত্র সিঁড়ি দিয়ে। রাস্তায় ঝড়, উড়ে আসা কাকর, ফোঁটা ফোঁটা বৃষ্টি। কাছের তন্দ্রা তো একটুখানি, দূরে এলেই তার আর অন্ত নেই। ছড়িয়ে পড়ে মেঘে, জড়িয়ে ধরে হাওয়ায়, বৃষ্টি হয়ে ঝরে। আনন্দে সৌমিত্রর চোখে জল এলো। আমি বাসা নিয়েছি একটা দেহের মধ্যে। বিশ্বের কতটুকু আমার প্রাপ্য তার বরাদ্দ বেঁধে দিয়েছে কয়েকটি ক্ষীণ ইন্দ্রিয়। মাথা খুঁড়ে মরলেও রেশনের বাইরে একটি ফোঁটাও পাওয়া যাবে না। সেজন্য যত প্রবল আমাদের চাওয়া, তত তীব্র আমাদের ব্যর্থতা। ঔদরিক সারাদিন ধরে খেতে পারে না, কামুকের কারমুখ থেকে থেকে শিথিল হয়ে আসে। কিন্তু অন্য এক জগৎ আছে, অন্য এক জীবন। তারই দুধ আমাদের ইন্দ্রিয়, তারই স্মৃতি বস্তু। স্মৃতিকেই আমরা সত্য বলে ভুল করি, দুধকেই সিংহাসনে বসাই। এমন কিছু তাই পেতেই পারি না পাওয়া মাত্র যাকে হারাতে না হয়। পেয়েছি বলেই হারাবার চাইতে পাওয়ার জন্যই হারানো তো ভালো। তন্দ্রা, তোমাকে আমি বাস্তব দিয়ে বাঁধব না। হ্যালো, তুমি তুমি এত রাত্রে? ঘুম আসছে না। কি ভাগ্য তুমিও জেগে আছো। ঘুম আসছে না কেন? কেন তুমি জিজ্ঞেস করছো? কেন? সন্ধ্যাবেলা কি করলেন? করলেন আবার কেন? অভ্যাস কিংবা অনভ্যাস? আমার তো মনে হচ্ছে চিরকাল তোমাকে। তখন ভিজেছিলাম একটু, ভালো লাগছিল। কি করলে সন্ধ্যাবেলায়? বাড়িতেই ছিলাম। মনে হচ্ছিল থাক, বলো না। তোমার মনে হচ্ছিল না ফিরে যাই? কিন্তু ফেরবার পরেও আবার তো ফিরতে হতো। তন্দ্রা 5-6 সেকেন্ড চুপ করে রইল। তন্দ্রা, কি পরিষ্কার আসছে তোমার গলা, কি সুন্দর। কি হয়েছে কি তোমার? কিছু তো হয়নি, কিছু তো হয়নি। তুমি যে রোজ রাত্রে টেলিফোন করো, সেটা খুব ভালো লাগে। তুমি এলে কি করতাম না? একটু চুপ করে থেকে সৌমিত্র বলল, তোমাকে দেখতে গিয়ে তোমাকে তো দেখতে পাই না। তুমি যা চাও তাই হবে সৌমিত্র, আর কেউ থাকবে না। না, আমি তা বলিনি। তবে কি বলছো তুমি? কি বলছো তুমি? আজ 3 দিন তুমি আসো না, আমি কি মরে যাব? তন্দ্রা, লক্ষ্মী মেয়ে, চুপ করো তুমি। সত্যি চুপ করলে যে। শুনছো? বলো। এদিকে এক কাণ্ড হয়েছে। কাণ্ড? কাল বলবো। কখন আসবে? দেখি। কি কথা বলবে না? আর রাগ? সৌমিত্র, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তোমাকে আমার আজ দরকার। আর ভেবো না, ঘুমো। তোমাকে আমি যত দেখতে চাই, আমার 2 চোখ তত দেখতে পারে না। যত শুনতে চাই তোমার কণ্ঠ, আমার কানের কি এতই শক্তি
যে তা শুনব, যত স্পর্শ চাই তোমার তা পাবো না কিছুতেই। শরীরের সমস্ত সীমা চুরমার করে ফেললেও না। তবে কেন, তবে কেন, তবে কেন? কি ভাষা এত অল্প, এত দুর্বল? কাগজ থেকে চোখ তুলে সৌমিত্র ভাবতে লাগল। চোখ আবার নামাতেই মনে হলো কাগজে যেন সবুজ একটা আভা পড়ছে, আর তার কলমের চিক্কন কালো শরীরে একটি রেখার ঝিলিমিলি। ফিরে তাকিয়ে দেখল তন্দ্রা, লম্বা লাল পাড়ের কচি পাতা রঙের শাড়ি, দাঁড়িয়ে আছে তার স্তব্ধ ঘরটিতে রঙের ঘণ্টা বাজিয়ে। চিনতে পারছো না আমাকে? এই দুপুরবেলা রোদ্দুরে? লেখাটায় বই চাপা দিয়ে সৌমিত্র উঠে দাঁড়ালো। আর থাকতে পারলাম না আমি, তুমি তো আর যাবে না। তন্দ্রা ঘরের চারিদিকে তাকালো। একটু জল খাওয়াও, বসো। দেওয়ালের সঙ্গে লাগানো ডিভানটির দিকে এক পলক তাকিয়ে সৌমিত্র জল নিয়ে এলো কুঁজো থেকে। তন্দ্রা একবার তাকালো কাঁচের গ্লাসের উজ্জ্বল জলের দিকে, একবার সৌমিত্রর মুখে। জল খেতে খেতে আস্তে আস্তে বলল, কি ঠান্ডা জল, কি ঠান্ডা ঘরটি, কি ঠান্ডা তুমি। একটু হাসিয়ে সৌমিত্র বলল, তুমিও খুব ঠান্ডা। সাদা শাপলার সবুজ পাপড়ি, লাল শাপলার সাদা। একটু থেমে একই রকম সুরে আবার বলল, কত কষ্ট হলো আসতে, দুপুরবেলা গাড়িতে যা গরম। নিঃশ্বাস পড়ল তন্দ্রার। তুমি কি দাঁড়িয়েই থাকবে? থাকি না, একটু দেখি। জলের গ্লাসে চোখ নামিয়ে তন্দ্রা বলল, একেবারে নিঃশব্দ বাড়ি, কেউ নেই? আমি আছি, আর শুধুই আমি, একেবারে একা। সত্যি, কি করে ছিলাম একদিন তোমাকে না দেখে। বলে সৌমিত্র পাশে এসে বসল। তন্দ্রা একটু সরে গেল, একটু তাকিয়ে রইল। তারপর, শোনো, যে কথা বলতে এসেছি। সৌমিত্র একটু হেসে বলল, নীলোৎপল তোমাকে বিয়ে করতে চাইছে? কি করে জানলে? এটা জানবার জন্য দৈবজ্ঞ হতে হয় না। তুমি এটা জেনেও, বুঝতে পেরেও। কথা শেষ করতে পারল না তন্দ্রা। তার শয্যার রং ছাপিয়ে উঠল লজ্জার লাল। এতে আর কি আছে, এ তো স্বাভাবিক। একসঙ্গে 10 জন যে চাচ্ছে না, তাতেই অবাক হচ্ছি। কি অদ্ভুত তুমি, এত সহজে বলতে পারলে কথাটা। তন্দ্রা, তোমাকে দেখিয়ে যদি প্রত্যেক বিবাহিত পুরুষের বুকে দীর্ঘশ্বাস না উঠল, আহা, আগে কেন দেখা হলো না? তাহলে আর তুমি কি? ভালো লাগে না এসব ঠাট্টা। তন্দ্রা গম্ভীর হয়ে গেল। মনে মনে, আমি তো নিজেকে একজনের স্ত্রী বলেই ভাবি আজকাল। সৌমিত্র চোখের পাতা মুহূর্তের জন্য বন্ধ হলো। আবার তাকালো যখন, সে চোখে যেন ক্ষতকালের বিষাদ। তন্দ্রা তা লক্ষ্য করল না, আপন ঝোঁকে বলে চলল, নীলোৎপল তবু নাছোড়। আমার বাবাকে দাঁড় করিয়েছে তার ব্যারিস্টার। তাতে অবশ্য এসে যায় না, পৃথিবীর কারোর কথাতেই কিছু এসে যায় না। কিন্তু তুমি, তুমি আর দেরি করো না সৌমিত্র। জলের উপরে আলোর মতো হাসি দেখা দিল সৌমিত্র চোখের বিষণ্ণতায়। না, দেরি আমি করব না, বলে সে মাথা নিচু করে হাত চালিয়ে দিল চুলের মধ্যে। তার বড় বড় বিপর্যস্ত চুলের দিকে তৃষ্ণার চোখে তাকিয়ে রইল তন্দ্রা। একটু পরে বলল, কি লিখছিলে আমি যখন এলাম? কি যেন, এখন আর মনে নেই। বাধা দিলাম তোমার কাছে? বেশ করেছি, আরও বাধা দেব। তাতে কারো কোনো ক্ষতি নেই। আমার লেখা তো কেউ পড়ে না, এমনকি চিঠি লিখেও আমি নিজের কাছেই রেখে দিই। আচ্ছা আচ্ছা, খুব না হয় ভালোই লেখো মানলুম, কিন্তু তোমার লেখা কি তোমার মতো ভালো? সৌমিত্র চোখ তুলে তাকিয়ে রইল চুপ করে। কি? আর কিছু না বলে তন্দ্রা একটুখানি সামনের দিকে ঝুঁকে একখানা হাত আলগোচে ছুঁয়ে গেল সৌমিত্র চুলের উপর। যেন স্বপ্নের মধ্যে সৌমিত্র দেখল একটি মুখ, দুটি ঠোঁট,
ইচ্ছায় আরক্তিম, দুটি চোখে বিস্মৃতির অন্ধকার, স্বপ্নের মতো মুখ, স্বর্গের মতো বুক, স্বর্গের ছায়াপথের মতো বাহু। ছড়িয়ে পড়ল গ্রহ তারার গান তার রক্তে, তার যৌবনে। সে চোখ ফিরিয়ে নিতে পারল না, তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। কালো চোখ দুটো বুজে এলো, ঠোঁট গেল খুলে। গলা যেখানে বুকের সঙ্গে মিশেছে সেখানটা কাঁপতে লাগলো বারবার। আর বুকের কাছে ঢেউ উঠল কচি পাতা রঙের শাড়িতে। জীবন, তুমি এত পারো, তোমার এত আছে, কিন্তু কতটুকু, কতক্ষণ? কয়েক মুহূর্ত, কয়েক দিন, কয়েক বছর, একটি মাত্র জীবন। দেহ ছাড়া আর কোনো উপায় নেই, স্পর্শ ছাড়া আর কোনো ভাষা নেই, প্রতিমা ছাড়া পুজো হবে না কোনোদিন। যে দেহ পথ, সেই দেহেই বাধা, যেটা আমন্ত্রণ সেটাই আচ্ছাদন। তার সঙ্গে তার অন্তরাল, তার অঙ্গ তার অন্তরাল। এত বড় চাওয়া যদি জাগল, তার উত্তরে নাকি এত বড় বঞ্চনা। না, কিছুতেই না, কিছুতেই হার মানব না আমি। হঠাৎ মেঝেতে হাত বাড়িয়ে সৌমিত্র বলল, এই যে তোমার ব্যাগটা পড়ে গেছে। তন্দ্রা স্তব্ধ হয়ে রইল দীর্ঘ একটি মুহূর্ত। তারপর ব্যাগ খুলে একটু প্রসাধন সেরে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ভাঙা ভাঙা গলায় বলল, চলি এখন, সন্ধ্যাবেলা এসো। তাকে গাড়িতে তুলে দিয়ে ওপরে এসে সৌমিত্র ডাকল, মহেশ, মহেশ। দিবানিদ্রা থেকে ধর্মর করে জেগে উঠে মহেশ চোখ মুছতে মুছতে ঘরে এলো। জিনিসপত্র গুছিয়ে না। আগে আজ আমরা যাচ্ছি, বাইরে যাচ্ছি, পাহাড়ে। আজই? আজই, সন্ধ্যাবেলার গাড়ি। টেলিফোনে চেষ্টা করে করে তন্দ্রা যখন ক্লান্ত হয়ে পড়েছে, তখন সৌমিত্রকে নিয়ে দেরাদুন এক্সপ্রেস পাড়ি দিচ্ছে রাত্রিরে। কামরায় রাত আলো জ্বলছে। সৌমিত্র বসে আছে জানলার ধারে। লক্ষ্য তারা চলছে তার সঙ্গে, তবু আরও আছে। আর হয়ে আকাশে উঠল কৃষ্ণপক্ষের চাঁদ। তার আলোয় ফেনিল হলো অন্ধকারের সমুদ্র। একটা কষ্ট, একটা চাপা, বোবা, বুক ভাঙা কষ্ট। ভুলতে পারছিল না কিছুতেই। হাওড়ার পুল পার হতে হতে প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতে গাড়িতে উঠতে উঠতেও মনে হয়েছে, না, পারবো না, ফিরে যাই। সত্যি যখন চলতে লাগলো গাড়ি, স্টেশন ছাড়িয়ে গেল, লাফিয়ে পড়তে ইচ্ছে করছে 2-3 বার। কোথায় যাচ্ছে? কোন অন্ধকারে, কোন শূন্যতায়? তোমাকে ছেড়ে আমি বাঁচব না, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি বাঁচব না। বর্ধমানে নেমে যাব নিশ্চয়ই, কিন্তু বর্ধমান তো আর আসে না। বর্ধমান এলো, আসানসোল, রানীগঞ্জ, বাংলাদেশ পড়ে রইল পেছনে। রাত বাড়ল, গতি বাড়ল গাড়ির। বাইরের অন্ধকারে কে ছুটছে গাড়ির সঙ্গে সঙ্গে, তারায় তারায় চুল উড়িয়ে দিয়ে। তন্দ্রা, তন্দ্রা, কি ভাবছে সে? কি গাড়ির চাকার এই ভীষণ রুদ্ধশ্বাস আবেগ কার জন্য? কোন হাওয়াকে ছাড়িয়ে যাবে বলে তার এই উন্মাদনা? যত যায় ততই জেগে ওঠে হাওয়া। শেষ নেই, শেষ নেই তার। তুমি এই হাওয়া, এই রাত্রি, এই তারা ভরা আকাশ, তোমাকে তো আমি নিয়েই চলেছি সঙ্গে করে, বুকের মধ্যে ভরে। তন্দ্রা, আর কি তোমাকে আমি হারাতে পারি? গাড়ির জানলায় মাথা রেখে অফুরন্ত রাত্রির স্পর্শহীন রোমাঞ্চে সে আচ্ছন্ন হল। ঘুমের মতো শান্তি নামল মনে। ঠোঁটে ফুটল হাসি। বোঝা চোখের অন্ধকার আলো করে তন্দ্রা এসে দাঁড়ালো। দুপুরবেলায় যেমন দেখেছিল ঠিক তেমনি। সেই কচি পাতা রঙের শাড়ি, ভিজে ভিজে চোখ, কাঁপা কাঁপা বুক, কিন্তু স্তব্ধ, অধৈর্যহীন, বাঁচা থেকে মুক্ত, বাধ্যতা থেকে বিচ্যুত, চিরন্তন। সৌমিত্র দেখতে লাগল।
দেখতে দেখতে যেন আনন্দে গলে গেল, মিশে গেল তন্দ্রার সঙ্গে। ঘুমে ঢলে পড়ল বিছানায়। এতক্ষণে সে আমার বাস্তব প্রবঞ্চক। আমাকে ফাঁকি দিতে তুমি পারলে না। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা গল্প জয় জয়ন্তী। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।